হেই, মা কেমন আছে রে? দাদা ভাই, বৌমনি, চুরকি কেমন আছে সবাই? সবাই নিজের নিজের মতো আছে, তোর ফিরে যাওয়ার অপেক্ষা করছে। দাদা ভাইও ভাবতে কিন্তু কষ্ট হচ্ছে। রক্তের সম্পর্ক, রক্তের সম্পর্ক তো এরকমই হয়, চাইলেও ফেলে দেওয়া যায় না। ম্যাডাম, আর সময় নেই, একটু তাড়াতাড়ি করুন, যা দেওয়ার দিয়ে দিন, বেরোতে হবে আপনাকে। মা করে রেখেছে, আমাকে বলেনি, হয়তো সংকোচে বলতে পারিনি, কিন্তু আমি দেখেছিলাম, তাই জানতাম এটা তো ওর জন্য ছাড়া আর কারোর জন্য হতেই পারে না। কাঁদিস না মেজদি ভাই, খেয়ে নে, বেশি সময় নেই। হা কর, আমি নিজে হাতে তোকে খাইয়ে দিই, এখানে তো আর চামচ নেই। হা কর। ম্যাডাম, দেরি হয়ে যাচ্ছে। তুই দেখিস দিদি ভাই, দেখিস আমি মেসি ভাইকে ঠিক বাঁচিয়ে আনবো, ঠিক বের করে আনবো, তুই দেখে নিস। অ্যাডভোকেট হাসদা খুব খুব কনফিডেন্ট, উনি আমাকে বলেছেন যে করে হোক, যে করে হোক উনি মেসি ভাইকে শাস্তির হাত থেকে বাঁচাবেন। তুই যখন জেদ ধরেছিস আমি জানি তুই ঠিক নীলুকে বাঁচিয়ে নিয়ে আসবে, কিন্তু তারপর তারপর কি হবে? তারপর কি হবে ভেবে দেখেছিস একবারও? তোর কি মনে হয় দাদা ভাই ওই বাড়িতে ওকে আর ঢুকতে দেবে? এখানে অনির্বাণ, আর সত্যি কথা বলতে আমিও হয়তো পারবো না আর এই বাড়িতে জায়গা দিতে নীলুকে। কোথায় যাবে ও? কাদের সঙ্গে মিশবে? কোথায় থাকবে? তুই ভুল ভাবছিস দিদি ভাই, মেজদি ভাই আর নিজেই আমাদের কাছে ফিরে আসবে না। ওর জীবন বোধহয় আর কোনোদিনই আমাদের উপর ডিপেন্ডেন্ট কোনো জীবন হবে না। ওর জীবন এখন জঙ্গল, জঙ্গলের মানুষ আর ক্রান্তি। ক্রান্তি? কিন্তু ও যদি ছাড়া না পায়? তাহলে ও নিজের ভবিষ্যৎ নিজেই ঠিক করে নেবে। ক্রান্তি ছাড়াও তো ওদের সহযোদ্ধারা আছে, ওরা তো নিজের কাজ নিজে ঠিকই করে চলেছে। মেসি ভাইও হয়তো ওদের সাথেই গিয়ে যোগ দেবে। সে যাই হোক না কেন, আমাদের আর মেসি ভাইকে নিয়ে কিছু ভাবার দরকার হবে না। আমার মন এখন শুধু সামনের সোনানির দিকে। পরের সপ্তাহ থেকে শুরু হবে সোনানি।
নেই স্রোত? সার্থক স্যার আসবেন না? জানি না, বলতে পারছি না। সার্থক কি সত্যিই আসবে না? ওর একবারও মনে হচ্ছে না আজকের দিনে অন্তত সবকিছু ভুলে আমার পাশে থাকা দরকার? কি হতো সব ঝগড়া অশান্তি ভুলে আজ আমার মনে জোর দেওয়ার জন্য পাশে থাকলে? তোমার ইগোটাই আজ বড় হলো তোমার কাছে সার্থক? না, আমি বা কেন ভাবছি ওর কথা? কেন আসবে ও? না, আর ওর কথা ভাববো না আমি। কি হয়েছে কিঞ্জল? তুই নখ খাচ্ছিস কেন? তোর ভয় করছে, নার্ভাস লাগছে? প্রথমবার কোর্টে এসেছি বস, মিথ্যা কথা বলবো না, একটু ভয় তো করছেই। তবে তবে তুই চাপ নিস না, স্টেটমেন্ট দেওয়ার সময় ঠিক সামনে দেবো। আরে হাসদা স্যার যেভাবে আমাদের পড়া মুখস্থ করিয়েছে না, হলে গিয়ে নার্ভাস হয়ে ভুল অ্যান্সার লেখার চান্স নেই। তোদের সবারও ভয় করছে না? আমি তোদেরকে খুব বিপদে ফেলেছি, তাই না? সে তো একটু করছেই স্রোত, কিন্তু দেখ তারপরেও যখন আমরা সবাই মিলে ছুটে এসেছি তখন তোকে এটা বুঝতে হবে যে আমরা প্রত্যেকে সবার প্রথম গুরুত্ব কিন্তু আমাদের এই বন্ধুত্বটাকেই দিই। দেখ বিপদে যখন আমরা সবাই মিলে পড়েছি আমাদের সকলকে একসঙ্গে এটা থেকে বেরোতে হবে। তাই এটা একদম ভাববি না যে তোকে বিপদে রেখে আমরা একা পালিয়ে যাব। আমরা একসঙ্গে এটা থেকে বেরোবো। তোদের ওপরেই আমার সব ভরসা রে। চাপ নিস না রে। আর এই পুলিশ উকিল কোর্ট এদের থেকে না বেশি পালাতে গেলে বেশি জড়িয়ে পড়ার চান্স থাকে। তাই আমাদের সকলকে যা করার যা বলার খুব মাথা ঠান্ডা রেখে করতে হবে। কিঞ্জল তুই বুঝেছিস তো? দেখ এত নার্ভাস হলে কিন্তু তুই সব গড়বড় করে ফেলবি। আরে না না, তুই দেখিস আমি ভেতরে গিয়ে ঠিক হয়ে যাব। তোদের বয়ানের উপর আমার গোটা ভবিষ্যৎটা দাঁড়িয়ে। অ্যাডভোকেট হাসদা আমাদেরকে যা যা বলেছেন সেই কথাগুলো মাথায় রাখলেই হবে। আমরা এমন কিচ্ছু করব না যাতে তোর কোনো ক্ষতি হয় স্রোত। তুই শুধু নিজেকে শক্ত রাখ। আর হ্যাঁ, এইসব অশান্তি মিটে গেলে তুই কিন্তু সার্থক স্যারের সঙ্গে তোদের ব্যাপারটা মিটমাট করে নিস স্রোত। দেখ আমি জানি তুই অনেক কষ্ট পাচ্ছিস, আর আমি এটাও শিওর যে স্যারও ভালো নেই। আমরা সবাই ভেবেছিলাম যে আজ অন্তত স্যার আসবেন, কিন্তু আজও যখন আসলেন না বুঝতেই পারছি যে তোদের মধ্যে দূরত্বটা ঠিক কতটা বেড়েছে স্রোত। সত্যি স্রোত, এবার কিন্তু তোদের দুজনকে এটা মিটিয়ে ফেলা উচিত। দেখ দুজনেই যদি রাগ করে থাকিস তাহলে কিভাবে হবে বলতো? আর তোদের মধ্যে কে ঠিক কে ভুল আমি আমি এই বিষয়ে যেতে চাই না। আমি শুধু এটাই বলতে চাই আলটিমেটলি তোরা তো হাজব্যান্ড ওয়াইফ। আর এই যে তোরা দুজনকে এতটা ভালোবাসিস, আর যাই হোক এটা ভুলে যাস না। আমার এখন ওকে নিয়ে ভাবলে চলবে না। তোরা আমার বন্ধু, তোদেরকে তো বলতেই পারি। হ্যাঁ, আমি হয়তো বাড়াবাড়ি রকমের ইমোশনাল হয়ে কিছু একটা করে বসেছি। তোরা আমাকে মানা করেছিস, রাগ করেছিস আমার উপর, কিন্তু আমার হাত ছেড়ে চলে যাসনি। আমার এই বিপদের সময় সার্থক আমার হাত ছেড়ে চলে গেছে। তার জন্য কি সত্যি ওকে ক্ষমা করা যায়? যাই হোক, এখন আমি এইসব নিয়ে ভাববো না, আর তোরাও ভাবিস না। জাস্ট কনসেন্ট্রেট কর। বন্ধু আমরা তো ডাক্তার আলটিমেটলি। দেখ যেরকমই সিচুয়েশন হোক না কেন আমরা কিন্তু মানিয়ে নিতে শিখেছি। যে যতই প্রেশার ক্রিয়েট করুক আর যাই সিচুয়েশন হয়ে যাক না কেন আমরা অলওয়েজ কুল থাকবো। হ্যাঁ আমি জানি যে আমাদের ছোট্ট একটা ভুলেও ওরা তোর এগেনস্টে 1000টা চার্জেস এনে তোর লাইফটা হেল করে দেবে, কিন্তু সেটা হতে দিলে চলবে না। ওই ইন্সপেক্টর মোমো আমার উপর যা ক্ষেপে আছেন, ওর ইন্টারোগেশনে তো আমার কিছু করতে পারিনি। এখন কোর্টে আমাকে কোণঠাসা করবে বলে মুখিয়ে আছে। এখন কোথা থেকে কোন কথার প্যাচে আমাকে ফাঁসিয়ে দেবে আমি সত্যিই জানি না। এবার কিন্তু তুই প্যানিক করছিস স্রোত। আমরা সবাই একসাথে থাকবো আর একসাথেই লড়াই জিতব। দে হাতটা দে। আমরা সবাই প্রতিজ্ঞা করছি যে আমরা যে কোনো পরিস্থিতিতেই স্রোতের পাশে থাকবো। থ্যাংক ইউ। আমি সত্যিই লাকি রে, তোদেরকে বন্ধু হিসেবে পেয়েছি। আর ঢং করিস না স্রোত, এবার কিন্তু পুরোটা বাংলা সিনেমার ডায়লগটাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, এত ন্যাকা তো তুই ছিলি না। কি হয়েছে বলতে তুই ইমোশনাল হয়ে যাচ্ছিস কেন? আরে
রায়দি আসছে। যাক বাবা, এবার এই প্যান প্যানের স্রোতকে রায় দিয়ে সামলাবে। উফ। তুমি কোর্টে যাচ্ছ তো? না, আজ কেন যাব? আজ তো আমাকে ডাকা হয়নি। মানে? মানে যেদিন আমাকে উইটনেস দিতে ডাকবে শুধু সেই দিন আমি যাব। আজ কি করতে যাব কোর্টে? ও, আজকে তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। না, একেবারেই নেই। যেদিন কোর্টে আমার কোনো প্রয়োজন থাকবে শুধু সেই দিন যাব। যেদিন এই কেস রিলেটেড বিষয়ে আমাকে ডাকা হবে শুধু সেই দিনগুলো আমি যাব। এই কেসে পুলিশের সাক্ষী হয়ে তোমার স্ত্রীকে যে গুলি করেছিল সেই মেয়েটি তোমার স্ত্রীর দিদি, এটা বলা ছাড়া তোমার আর কোনো ইনভলভমেন্ট নেই, তাই তো? বাবা, আমার সাক্ষী দেওয়া ছাড়া আর কি ইনভলভমেন্ট থাকতে পারে সেটা বুঝতে পারছি না। বুঝতে পারছো না, না বুঝতে চাইছো না? তুমি কতটা বিচক্ষণ সেটা আমি জানি। তোমাকে ছোট থেকে বড় করেছি তো, সেটুকু আমার জানা আছে। আমি কি বলতে চাইছি সেটা তুমি খুব ভালো করেই বুঝতে পারছো। কিন্তু আমি তোমাকে যতটুকু চিনেছি তাতে আমি তোমাকে যেটা বোঝাতে চাইছি সেটা তুমি বুঝতে পারোনি, এটা আমি মানছি না। বাবা, আমার কলেজ আছে, ক্লাস আছে, সেখানে আমার স্টুডেন্টরা আছে, তারা আমার অপেক্ষায় আছে বাবা। তাদের প্রতি আমার একটা রেসপন্সিবিলিটি আছে। আর সব থেকে বড় কথা, সেখানে গিয়ে আমি অর্থ উপার্জন করি আর তাতেই আমার চলে। কাজেই আমি সেখানে যাবই। সেখানে যাওয়াটাই আমার কর্তব্য। আমি বুঝতে পারছি তুমি এটা নিয়ে কথা বাড়াতে চাইছো না। ভালো কথা, তুমি তোমার কর্তব্য করো, আমি আমার কর্তব্য করি। কোর্টে যাই, রেডি হই। কোর্টে যাবে কেন? কারণ আমার মেয়েটা ওখানে রয়েছে। বাবা হিসেবে, তার ফ্যামিলির একজন মেম্বার হিসেবে ওখানে থাকাটা আমার জরুরি। তার পাশে থাকাটা আমার দায়িত্ব। সে যে সব ঠিক করছে সেটা আমি বলছি না। সে অন্যায় করেছে এটা যদি প্রমাণিত হয় তাহলে সে শাস্তি পাবে। সে শাস্তি পাক আর না পাক, সে কিন্তু আমার মেয়েই থাকবে। আমি তার বাবা, আমি বাবাই থাকবো। তার বিপদে আমি সব সময় তার পাশে থাকবো। আমাকে একটা সত্যি কথা বলবে? নীলাঞ্জনের সঙ্গে স্রোতের এই দেখা করার বিষয়টায় তুমিও কি যুক্ত ছিলে? মানে আমি কিছু জানতাম না, বাকি সবাই সবটা জানতো দেখছি। ব্যাপারটা সত্যি সেরকম কিছু? শুধু কি আমি এক্সক্লুডেড ছিলাম? আমি আমার উত্তর কখনো বদলাই না, তাই নতুন করে আমি তোমাকে কিছু বলবো না। বাকিটা তোমার সিদ্ধান্ত। তুমি তোমার ইচ্ছে মতো যা খুশি ভেবে নিতে পারো। তাহলে তুমি যাবে, তাই তো? হ্যাঁ, আর তুমি যাবে না, তাই তো? বাবা, তুমি হয়তো ভেবে নিয়েছো না যে আমি যা করি, যা ভাবি সব ভুল। যা করি নিজের জেদের বশে করি, আর যা ভাবি অন্যের কথা না ভেবে করি। আর তুমি যা ভাবো, যা করো সেগুলো সব ঠিক। বাবা, এই এত বিরোধের মধ্যে এইভাবে দুটো মানুষ এক ছাদের তলায় থাকতে পারে? আমার মনে হয় আমি তোমার আশেপাশে না থাকলে তুমি ভালো থাকবে, শান্তিতে থাকবে। আমার মনে হয় এই বাড়ি ছেড়ে চলে যাওয়াটা আমার ঠিক হবে। ঠিক আছে, আমিও চলে যাব, অন্য কোথাও চলে যাব, সেটা তোমার জন্য ভালো হবে। প্রাপ্তবয়স্ক কেউ কোনো স্বাধীন সিদ্ধান্ত নিলে
আমি তার বিরোধিতা করি না। তুমি যদি মনে করো এটাই ঠিক, তাহলে ঠিক। বাড়ি ছেড়ে যাও, আমি আটকাবো না। তবে আমারও একটা সিদ্ধান্ত তুমি জেনে রাখো, সেটাও আমার শান্তির জন্য। যে শান্তি দেবার জন্য তুমি ঘর ছাড়া হবে। আমি সবাইকে জানিয়ে যাব যে আমার দেহের সদ্গতি হওয়ার আগে পর্যন্ত আমার মৃত্যুর খবর যেন তোমাকে জানানো না হয়। বাবা প্লিজ, এর মধ্যে এইসব কথাগুলো আসছে কেন? তুমি এতটা ওভার রিয়াক্ট কেন করছো? বাবা, তোমাকে না এই নাটকগুলো মানায় না। তোমার যদি আমার কথাগুলো খুব নাটকীয় বলে মনে হয়, তাহলে একটা কথাই বলবো যে তুমি আমাকে চেনোনি। ভবিষ্যৎটা তো আমরা দেখতে পাই না, কিন্তু ভবিষ্যৎ নিয়ে আমাদের তাই একটা ভাবনা থাকে। তুমি যেমন তোমার সিদ্ধান্ত জানিয়েছো, আমাকেও আমার সিদ্ধান্তটা জানাতে হলো। দেখো, পারলৌকিক ক্রিয়াকাণ্ডে আমার বিশ্বাস নেই। আমার মৃত্যুর পর কে কি করবে সেটা আমি জানি না, মানিও না। তাই আমাকে পোড়ানো হোক, অথবা গরু দেওয়া হোক, অথবা আমি যদি স্বেচ্ছায় দেহদান করি, সেই কাজে তোমাকে যেন ডাকা না হয়। বাবা, এই কথাগুলো আমার শুনতে ভালো লাগে না, সেটা তুমি জানো। ঠিক আছে, তুমি যা ইচ্ছে তাই করো। কি রে দিদি ভাই, এত কান্নাকাটি করছিস কেন? আমাকে কি পুলিশ ধরে জেলে পুরে দিয়েছে নাকি যাবজ্জীবন দিয়ে দিয়েছে? দেখ, এখন থেকে এত কান্নাকাটি করলে তো পুলিশ সন্দেহ করবে যে আমি ক্রিমিনাল, আর সোজা ফাঁসিতে লটকে দেবে। ঠাস করে একটা থাপ্পড় মারবো বলে দিলাম স্রোত। সবসময় এদিকে আর কি ভালো লাগে না আমার। তুই বা এত ভয় পাচ্ছিস কেন? দেখছিস আমার এই বন্ধু ব্রিগেডকে, দেখছিস? এরা থাকতে কেউ আমার কিচ্ছু করতে পারবে না। একদম রাইদি, আমরা সবাই ব্যারিকেড বানিয়ে স্রোতকে ঘিরে থাকবো বলে এসেছি। অবশ্য আমাদের শুদ্ধ তুলে নিয়ে গেলে কি হবে বলতে পারছি না। কি আবার হবে? জেলে বসে আমাদের আন্দোলন একেবারে জোর কদম চলবে। এই আমার না ব্যাপারটা ভেবেই বেশ রোমাঞ্চ হচ্ছে। সত্যি তোমাদেরকে দেখে কিন্তু মনে হচ্ছে ইয়াং ব্লাড, কি এনার্জেটিক, ফ্রেশ, যেন কোনো একটা বৈপ্লবিক ঘটনা ঘটাতে যাচ্ছে। থামো তো অনির্বাণ, তুমি আর তোল্লাই দিও না ওদের। আমার খুব ভয় করছে, আমার তোকে নিয়ে ভয় করছে, শুধু টেনশন হচ্ছে আমার। তুই এমন একটা কাণ্ড করেছিস, কোর্টে ওরা কি প্রশ্ন করবে, কি রকম জেরা করবে, কিছু তো বুঝতে পারছি না আমরা। দিদি ভাই, চুপ চুপ চুপ। কথার মার পেছে তোকে ভাসিয়ে তোর জীবনটা আমরা শেষ করে দেয় স্রোত। দিদি ভাই এরকম করিস না, চুপ কর। আমি যে কাণ্ড করেছি এ কথা মুখেও আনিস না। কেউ শুনে ফেললে তো কেসটা জটিল হয়ে যাবে। লিটল সিস, তোমাকে একটা কথা বলি, অন্যভাবে নিও না। তোমার মনে হচ্ছে না যে তুমি একটা বড় ঝুঁকি নিচ্ছ? ইটস আ কমপ্লিট রিস্ক। তোমার গোটা জীবন পড়ে আছে, ক্যারিয়ার পড়ে আছে। নীলাঞ্জনা, ক্রান্তি আর ওর দলবলকে কিন্তু এই দেশের আইন দেশদ্রোহী বলেই মানবে। জানি অনির্বাণদা, সব জানি। আমি হয়তো একটা ইমোশনের বশে একটা ঝুঁকি নিয়েছি। সেই ইমোশনটা যে এত ঘটনার পরও আমার মধ্যে আছে, বেঁচে আছে, আমি জানতাম না। অনির্বাণদা, আমি এটাও জানি যে আমি মেজদি ভাইকে বাঁচানোর যে আপ্রাণ চেষ্টাটা করছি, সেটা তুমি মন থেকে মেনে নিতে পারছো না। আর সেটাই স্বাভাবিক, তার যথেষ্ট কারণ আছে। কিন্তু বিলিভ মি, আজকের মেজদি পুরোপুরি আলাদা একটা মানুষ। ওর নিজের একটা ভাবনা তৈরি হয়েছে, ওর জীবনে এখন একটা আদর্শ আছে, একটা লক্ষ্য আছে। তুমি ওকে দেখলে তুমি বুঝতে পারবে কেন আমি ওর পাশে দাঁড়াতে চাইছি। একটা মানুষ যে এমন আমূল বদলে যেতে পারে, আমি এই মেজদি ভাইকে না দেখলে বিশ্বাস করতাম না। আবার বলছি লিটল সিস, কিছু মনে করো না। নীলাঞ্জনা যে আগের বারের মতন আবার কোনো অভিনয় করছে না, সেটা কি তুমি শিওর, কনফার্ম? ও কি কি ধরনের মিথ্যে কথা বলতে পারে সেটা তো তুমি খুব ভালো করে জানো। এটা আবার ওর ভালো সাজার নাটক নয় তো? আর ইউ শিওর, অ্যাবসলিউটলি শিওর লিটল সিস? এর আগে মেজদি ভাই যতবার অন্যায় করে ভালো মানুষই দেখাতে চেয়েছে, আমি ওকে সব থেকে আগে ডাউট করেছি। দিদি ভাই মানেনি, মা মানেনি, কিন্তু আমি বলেছি এই অন্যায়টা ওই করেছে। আমার এটা ওর মুখের উপর বলতেও কোনো দ্বিধা হয়নি।
মেজদি ভাই নিজেও ভাবতে পারেনি যে কোনো কিছুতে আমি ওকে সাপোর্ট করব। কিন্তু এইবারটা সেরকম না, একেবারেই না। এইবারও যা করেছে তাতে আমি ওর কোনো ভুল বা অন্যায় খুঁজে পাচ্ছি না। বরং আমার মনে হচ্ছে ও ঠিক কাজই করছে। যেটা দেশের সব মানুষের করা উচিত সেটা ওরা দায়িত্ব নিয়ে করছে। ডক্টর সেনগুপ্ত, গুড মর্নিং স্যার। আপনার জন্যই অপেক্ষা করছিলাম। সরি আমার একটু দেরি হয়ে গেল। চেম্বারে কতগুলো ক্লায়েন্ট এসে আমাকে দেরি করিয়ে দিল। অবশ্য কোর্ট এখনো বসেনি। আপনি রেডি তো? হ্যাঁ স্যার, মনকে মোটামুটি প্রস্তুত করে নিয়েছি। আর আপনি যা যা বলেছেন সেগুলো মাথায় রেখেছি। গুড। এদেরকে তো ঠিক চিনলাম না। ও, উনি অ্যাডভোকেট বিভূতি হাসদা। মেজিবার কেসটা উনিই দেখছেন। নমস্কার। রায়পুর না, আমার সব থেকে বড় দিদি। আর উনি আমার জামাইবাবু অনির্বাণ সেন। আর এরা সবাই আমার বন্ধু। এদের সাথে তো আপনার আলাপ হয়েছেই। হ্যাঁ, ইনসিডেন্টালি আমি এখন দুজনের হয়েই কেসটা লড়ব, নীলাঞ্জনা মুখার্জি আর ক্রান্তিভূষণ। আমাদের হিয়ারিংটা ঠিক 3টের সময়। তার আগে আমার কিছু কাজ আছে। আমি আপনাদের সঙ্গে ঠিক 3টের সময় দেখা করব। ওকে? ওকে স্যার। একটা কথা স্যার, আমার বোন মানে নীলাঞ্জনা ছাড়া পাবে তো? দেখুন, আমি যা করার করব, তারপর যা আদালত সিদ্ধান্ত নেবে। কোর্টের কার্যক্রম শুরু করা হোক। মামলা নম্বর 412, স্টেট ভার্সেস ক্রান্তিভূষণ অ্যান্ড নীলাঞ্জনা মুখার্জি। পিয়ালবনি মেডিকেল ক্যাম্পে হামলার কেস। বাদী বিবাদী সবাই উপস্থিত তো? ইয়েস ইওর অনার। ইয়েস ইওর অনার। নীলু, কংগ্রাচুলেশনস আমাকে মাসি করে দেওয়ার জন্য। জানি না তোর মেয়ের মুখ থেকে মাসিমণি ডাকতে শোনার সৌভাগ্য আমার হবে কিনা। ওকে আমার হয়ে অনেক আদর দিস। কিচ্ছু হবে না তোর। চল দিদি ভাই, কি বসে। বাদীপক্ষের ওপেনিং স্টেটমেন্ট শুরু করুন। নমিতা, ও নমিতা, নমিতা। হ্যাঁ ম্যাডাম। দেখো তো কে এসেছে। যাই। আন্টি, ওয়াও, এটা কি সুন্দর রে, দারুণ হয়েছে এটা। হ্যাঁ রে, কি ব্যাপার?
তুই এত তাড়াতাড়ি চলে এলি? আর কি করব, আমি আজকেই জয়েন করলাম আমাদের অফিসের একজন এক্স চেয়ারম্যান পরলোক শ্রীধরকে, তাই ছুটি হয়ে গেল আর কি। যাক যাক, ভালোই হয়েছে একদিক থেকে, গল্প করতে করতে লাঞ্চ করা যাবে। ইয়েস। নমিতা দি, নমিতা দি, হ্যাঁ বলছি বিল্লি কোথায় গো? ঘুমোচ্ছে। তুই বরং জামা কাপড় পাল্টিয়ে নাও, আমি একটু চা করছি। তুমি একটু চা খাবে তো? হ্যাঁ সে তো চা খাবো, কিন্তু আমি তো জাস্ট ড্রেস চেঞ্জ করেই গেলাম একটু আগে, এক্ষুনি করতে হবে। আমি একটুখানি বিল্লিকে আদর করে আসি। হ্যাঁ না না না, ও তো ঘুমোচ্ছে, জেগে গেলে মুশকিল হবে। তুই বরং জামা কাপড় পাল্টিয়ে তারপরে যেও। কেন, তোমার বৌদি কি বারণ করে দিয়েছে সে না থাকলে তার বাচ্চার কাছে কাউকে যেতে না দিতে? না না ম্যাডাম, আমি ওইভাবে কিছু বলতে চাইনি। নমিতা দি, তুমি চা করো, আমি চেঞ্জ করেই নি, তাহলে একটু রিল্যাক্স হতে পারবো। আন্টি বলো কেমন হয়েছে? কিউটি পাই। তোর হচ্ছে বললাম তো, দারুণ হয়েছে। আর জানিস তো, এইসব দেখে না আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ইস, আবার যদি ছোট হতে পারতাম কি ভালোই না হতো বাবা। এই বসে আছিস কেন? যা চেঞ্জটা করে আয়, ততক্ষণে উঠে পড়বি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি রেখে দিই। আচ্ছা তুমি না চেঞ্জটা করে নি। থাক এখানে, এরম করে বসে থাকো, এরম করে তুমি বসে থাকো তো। ইওর অনার, আমাদের কাছে যে সমস্ত তথ্য প্রমাণ আছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে পিয়ালবনির ক্যাম্পে যে হামলা হয়েছিল সেটি পূর্ব পরিকল্পিত। এই ক্রান্তি ভাইয়ের অন্যান্য সমস্ত জঘন্য অপরাধমূলক কাজের মতো এটি একটি হিংসাত্মক অপরাধমূলক কাজ। এই হামলায় প্রথমেই একজন ফিমেল ইয়াং ডাক্তারকে কিডন্যাপ করার চেষ্টা করা হয়, যেরকম ওরা আগেও করেছে। সেটাই যখন এই তরুণী ডাক্তার স্রোতস্বিনী সেনগুপ্ত বাধা দেন, তখন তাকে গুলি করে গুরুতরভাবে আহত করা হয়। গুলি করার পর ক্রান্তি ভাইয়ের দল কিন্তু ওখানে বেশিক্ষণ থাকার আর রিস্ক নেয়নি। ক্যাম্পে ছিনতাই করার পর তারা কিন্তু সদল বলে গা ঢাকা দেয়। আমাদের রাজ্যের পুলিশ অসামান্য দক্ষতায় তাদের খুঁজে বার করে। দুর্ভাগ্যবশত তাদের সবাইকে ধরা যায়নি, কারণ ক্রান্তি ভাইয়ের দলের ভয়ে গ্রামের লোকেরা তাদের আইডেন্টিফাই করতে সাহায্য করেনি। ইওর অনার, আমাদের রাজ্যের পুলিশের একটি দল ওই দলটাকে ধরার চেষ্টায় আছে এবং খুব শীঘ্রই ধরা পড়বে বলে আমরা আশা করেছি। সেদিন ওই ক্যাম্পে আমাদের স্টেটের ব্রিলিয়ান্ট ইয়াং ডক্টরসরা উপস্থিত ছিলেন। একজন ডাক্তার একটি দেশের জন্যে কতটা প্রয়োজনীয় সেটা নিশ্চয়ই আমাকে বলে দিতে হবে না। তারা কিন্তু প্রাণ বাঁচায়। সেদিনও তারা কিন্তু ওখানে গিয়েছিল শুধুমাত্র মানুষের ভালো করবে বলে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করেছিল তারা। কিসের বিনিময়ে? তারা তো সেখানে কিছু পাওয়ার আশায় যায়নি, শুধুমাত্র গিয়েছিল মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আর ডাক্তারদের নারকীয়ভাবে আক্রমণ করেছিল এই ক্রান্তি ভাইয়ের দল, আর নেতৃত্ব দিয়েছিল তাদের নতুন সদস্যা নীলাঞ্জনা মুখার্জি। আর তারই গুলিতে গুরুতরভাবে জখম হয়েছিল স্রোতস্বিনী সেনগুপ্ত। কিন্তু ওই যে কথায় আছে, ক্রাইম নেভার পেজ, আর সেটা আরেকবার সেদিন প্রমাণিত হয়েছিল। সেদিন নীলাঞ্জনা মুখার্জি যখন গুলিটা ছুঁড়েছিলেন, তখন তিনি হয়তো জানতেন না যে গুলিটা আসলে তার বোনের দিকেই যাচ্ছে। সাইলেন্স প্লিজ। আপনি বলুন। ইওর অনার, বাদীপক্ষ সন্দেহাতীতভাবেই প্রমাণ করে দেবে এই ঘটনায় ক্রান্তি ভাই এবং নীলাঞ্জনা মুখার্জির ইনভলভমেন্ট। তাদের কর্মকাণ্ড সাধারণ ডাকাতি শুধু নয়, রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সাথেও যুক্ত। আমি মহামান্য আদালতের কাছে ভারতীয় ন্যায় সংহিতার 310 ধারায় ডাকাতি, ধারা 110 উপধারা 3-এ বেআইনি অস্ত্র রাখা এবং তার দ্বারা সাধারণ নাগরিকের রক্তপাত ঘটানো, ধারা 149-এ দেশদ্রোহী কার্যকলাপ এবং বেআইনি অস্ত্র রাখা তার জন্যে, ধারা 152 রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, ধারা 109 খুনের চেষ্টার অভিযোগ আনছি। এবং এই প্রতিটি অভিযোগ
বাদীপক্ষ প্রমাণ করে দেবে। থ্যাংক ইউ ইওর অনার। ডিফেন্স, আপনার ওপেনিং স্টেটমেন্ট। ইওর অনার, একথা সত্য যে গত 10ই মার্চ পিয়ালবনিতে একটি মেডিকেল ক্যাম্প আয়োজিত করা হয় ঈশ্বরচন্দ্র মেডিকেল কলেজের উদ্যোগে, এবং দুঃখজনকভাবে সেখানে একটি গুলি চালনার ঘটনা ঘটে এবং সেই গুলি চালনার ঘটনায় স্রোতস্বিনী সেনগুপ্ত গুরুতরভাবে আহত হন। এবং একথাও সত্য যে এই গুলি চালনার পরিপ্রেক্ষিতে পুলিশ একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করে। কিন্তু সমস্যা হলো এই স্পেশাল টিম যাদেরকে অপরাধী হিসেবে গ্রেপ্তার করেন তারা কেউ ঘটনার সঙ্গে জড়িত নন। ইওর অনার, যখন এই ঘটনাটি ঘটে তখন আমার মক্কেল নীলাঞ্জনা মুখার্জি এবং ক্রান্তিভূষণ অকুস্থল থেকে প্রায় 150 কিলোমিটার দূরে ছিলেন একটি বিয়ের মণ্ডপে, এবং পুলিশ সেখান থেকেই আমার মক্কেলদের অ্যারেস্ট করেন কোনো প্রমাণ ছাড়া, কোনো সাক্ষী ছাড়া। আমার জিজ্ঞাসা হলো, পুলিশ কি আদৌ প্রমাণ করতে পারবেন যে পিয়ালবনির ঘটনার পিছনে আমার মক্কেলরা আছেন? কি সেই প্রমাণ? এখন অবধি আমরা সেটা দেখিনি কেন? নাকি একটা জনবহুল বিয়ে বাড়ি থেকে আমার ক্লায়েন্টদের তুলে নেওয়া মানে হচ্ছে খবরের কাগজে দারুণ একটা বিজ্ঞাপন হবে, এটা ভেবেই নীলাঞ্জনা দেবী এবং ক্রান্তিভূষণকে ওখান থেকে অ্যারেস্ট করা হয়। মহামান্য আদালতের কাছে আমি জানতে চাইব যে সেদিনে টিআই প্যারেডের মেডিকেল ক্যাম্পের কেউ কিন্তু আমার মক্কেলদের আইডেন্টিফাই করেননি, অথচ যুক্তিহীন, তথ্যহীন এবং প্রমাণহীনভাবে আমার মক্কেলরা আজ পর্যন্ত প্রায় 2 মাস জেল খাটছে। ইওর অনার, আমি প্রমাণ করে দেবো যে পুলিশের পক্ষের অভিযোগ সন্দেহাতীতভাবেই ভুল এবং তার পিছনে কোনো প্রমাণ নেই। স্রোত, তোরা যেখানে মেডিকেল ক্যাম্প করেছিলিস ওখানকার লোকজনও নীলুদের আইডেন্টিফাই করতে পারেনি? না, ওই অঞ্চলে মেজদির আর ক্রান্তি ভাইয়ের দলের বিরাট ইনফ্লুয়েন্স। ওই গ্রামগুলোর অনেক উন্নতি করেছে ওরা, তাই ওরা চায় না ওদের কোনো রকম শাস্তি হোক। বিবাদী পক্ষ থেকে মহামান্য আদালতের কাছে আর্জি জানানো হচ্ছে যে প্রমাণহীনতার কারণে মামলা খারিজ করা হোক এবং আমার মক্কেলদের সমস্ত অভিযোগ থেকে মুক্ত করে সসম্মানে তাদের রেহাই দেওয়া হোক।